আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বিদ্যাবাবু চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে ত্রিকোণমিতির সূত্রগুলা খুব শর্টকাট ভাবে মনে রাখা যায়। আমরা সকলে জানি ত্রিকোণমিতির ম্যাথ মানে হচ্ছে অনেকগুলা সূত্রের বড় একটা প্যারা, যেটা আমরা সচরাচর মনে রাখতে পারি না, কারণ এখানে 30 থেকে 35টা সূত্র দরকার। তো কখন কোন সূত্র আমরা ব্যবহার করব বা ওই সূত্রগুলো আমাদের মনে রাখা অনেক কষ্টসাধ্য। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এবং টেকনিক ভাবে যে আমাদের এতগুলা সূত্র মনে রাখা সম্ভব। তাহলে আমাদের পরীক্ষার হলে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই সূত্র নিয়ে কোনো ঝামেলা হবে না। তো চলেন আমি শুরু করি। আমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্থ করার আগে বা মনে রাখার আগে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের ত্রিভুজ চেনা। দেখেন, আমাদের একটা ত্রিভুজের কয়টি বাহু থাকে আমরা সকলে জানি। একটা ত্রিভুজের 3টি বাহু থাকে। তো কোন বাহুকে কি নাম দেওয়া হয় আগে আমরা সেটা দেখব। আমি এখানে 3টা ত্রিভুজ আঁকতেছি। দেখেন, আমি এখানে 3টা ত্রিভুজ আঁকলাম। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে আমি এখানে এক একটা ত্রিভুজে এক এক জায়গায় একটা একটা কোণ দিব। যেমন আমি প্রথম ত্রিভুজে এখানে একটা কোণ দিলাম, দ্বিতীয় ত্রিভুজে আমি এখানে একটা কোণ দিব, তৃতীয় ত্রিভুজে আমি উপরে একটা কোণ দিলাম। ঠিক আছে। এখন আমাদের এখানে আমরা জানি যে একটি ত্রিভুজের টোটাল বাহু হচ্ছে কয়টি? 3টি। আর 3টি বাহু 3টি নাম আছে। একটি নাম হচ্ছে কি কি নাম আমি একটু এখানে লিখতেছি। প্রথম একটা হচ্ছে অতির্ভুজ, অতির্ভুজ আছে। তারপরে বিপরীত বাহু আছে, বিপরীত বাহু। আরেকটা আছে সন্নিহিত বাহু। টোটাল আমাদের যে ত্রিভুজে দেখ না কেন, আমাদের একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা বাহু। একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে বিপরীত বাহু, একটা হচ্ছে সন্নিহিত বাহু। তো আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের কোন বাহুটির নাম কি। আমি দেখেন, আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের যে কোণটা দেওয়া হয় ওই কোণের বিপরীত দিকে হচ্ছে বিপরীত বাহু। যেমন দেখেন, এখানে এই কোণ দেওয়া আছে, এই কোণের বিপরীত দিক কোণটা এই যে এটা। তাহলে আমরা বুঝতেছি এটা হচ্ছে বিপরীত বাহু। এটা কি বাহু? বিপরীত বাহু। একইভাবে আমি যদি এটা চিন্তা করি, এই যে এখানে কোণ হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে কোণটা এখানে, তাহলে এটার বিপরীত বাহু কোণটা এটা। তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু। একইভাবে আমি যদি এই কোণ ধরি, তাহলে আমাদের কোণ বরাবর বিপরীত হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কি? বিপরীত বাহু। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোণের বিপরীত বাহু হচ্ছে বিপরীত বাহু। আমাদের এখন পরীক্ষার হলে আমাদের অনেকগুলো চিত্র দিয়ে থাকবে। তো আমরা চিত্র দেখলে আমরা বুঝতে পারবো যে কোণের বিপরীতটা হচ্ছে কি বাহু? বিপরীত বাহু। এরপর আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে অতির্ভুজ নির্ণয় করা। তো আমরা মাথায় রাখবো অতির্ভুজ মানে হচ্ছে কোনটা? কোণাকুণি যেটা হবে সেটা হচ্ছে অতির্ভুজ। যেমন এখানে এটা হচ্ছে অতির্ভুজ, এটা কোণাকুণি দেওয়া আছে, তাহলে এটা হবে কি? অতির্ভুজ। তারপরে দেখেন, এখানে কোণাকুণিটা বিপরীত বাহু হয়ে গেছে, আমি এটা পরে করবো। আর এখানে কোণাকুণি কোনটা? এটা না, তাহলে এটা হচ্ছে অতির্ভুজ। আমি এখানে লিখতেছি অতিভুজ। তাহলে যেহেতু আমাদের বিপরীত বাহু পেয়ে গেছে, অতিভুজ পেয়ে গেছে, আর বাকি আছে কোনটা? একটা, সেটা হচ্ছে কি? সন্নিহিত বাহু, যেটাকে আমরা অনেক সময় ভূমি বলে থাকি। তো সন্নিহিত বাহু বলতে কাকে বোঝায়? ভূমিকে। ভূমি মানে কোথায় বসে বলেন তো? নিচে বসে। তাহলে কারণ আমাদের মাটি, মাটি হচ্ছে ভূমি, ভূমি কোথায় থাকে? নিচে থাকে। তো আমাদের এখানে নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে আমরা এটা লিখতে পারি সন্নিহিত বাহু, কার নিচেরটা। একইভাবে আমি যদি এটা নিচেরটা যদি আমি সন্নিহিত বাহু লিখি, সন্নিহিত বাহু, তাহলে আমাদের বাকি থাকে দেখেন, এটা যদি বিপরীত বাহু হয়, নিচে যদি সন্নিহিত বাহু হয়, তাহলে আমাদের আর বাকি থাকে অতিভুজ। এটার ক্ষেত্রে আমাদের অতিভুজ হবে কোনটা? এই পাশেরটা হবে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ এটা। আর এখানে যেহেতু এটা অতিভুজ হয়ে গেছে, এটা বিপরীত বাহু হয়ে গেছে, তাহলে আমাদের এটা হবে কি? সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কোন ত্রিভুজের নাম, কোন ত্রিভুজের বাহুর নাম কোনটি। যেমন আমাদের বিপরীতটা হচ্ছে কোণের বিপরীতটা হচ্ছে বিপরীত বাহু। তারপর যেটা কোণাকুণি থাকবে সেটাকে বলা হয় অতিভুজ। আর বাকি যেটা থাকে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। আর অনেক ক্ষেত্রে সন্নিহিত বাহু হচ্ছে কোনটা? নিচেটা, মানে ভূমি হচ্ছে সন্নিহিত বাহু। তো আমাদের যখন আমরা এটা এই ত্রিভুজের কোন বাহুর নাম কি এটা বুঝতে পারবো, তাহলে আমরা পরবর্তী যে সূত্রগুলো আছে এগুলো আমরা সমাধান করতে পারবো। এখন দেখেন, আমরা জানি যে ত্রিভুজের টোটাল অনুপাত হচ্ছে কয়টা? 6টা। কি কি?
সাইন কস টেন সেক কস কোসেক। তো আমরা এই 6টা অনুপাতকে আমরা প্রথমে কি করব, সিরিয়াল লিখবো। সিরিয়ালটা আমরা 1 2 চিন্তা করে আমরা লিখবো। যেমন আমরা প্রথম রোল 1 ধরবো আমরা সাইনকে, ঠিক আছে, এরপর 2 ধরবো আমরা কসকে, 3 ধরবো আমরা সেককে, আর 4 ধরবো আমরা টেনকে, 5 ধরবো কোসেককে, আর 6 হচ্ছে কে কট। এটা আমরা সিরিয়ালটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের 70% এই সূত্র শিখে আমাদের মুখস্থ হয়ে যাবে শুধুমাত্র এই সিরিয়ালটা আমি যদি মনে রাখতে পারি। আমি এখানে যদি একটা রোল নাম্বার মনে করি, এটা রোল 1, এটা রোল 2, এটা রোল 3, এটা 4, এটা 5, এটা কত হবে 6। এটা হচ্ছে আমাদের রোল নাম্বার হিসেবে আমরা মনে করব। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে একটার বিপরীত, কে কার বিপরীত আমরা একটু মাথা রাখবো। যেমন প্রথমে চিন্তা করবো টি হচ্ছে টির বিপরীত, টির বিপরীত, তাহলে এখানে দেখেন টি কার মধ্যে আছে, টেনের মধ্যে আছে, আর হচ্ছে গিয়ে কার মধ্যে আছে, কটের মধ্যে। তাহলে হচ্ছে টেন কার বিপরীত, কটের বিপরীত, একটা আমাদের শেষ। এরপর আমাদের বাকি আছে কয়টা দেখেন তো, 1 2 আছে, আর আছে কি 3 আর 5। তো আমাদের এই যে 1 2 আর 3 5 এর মধ্যে এই দুটার সাথে এই দুটা মিলবে, প্রথম দুইটার সাথে কোনটা মিলবে, পরের দুইটা। তো আমাদের এখানে প্রথম ক্ষেত্রে হচ্ছে টির সাথে মিলবে, টির সাথে, কিন্তু এর পরেগুলো হচ্ছে এস মিলবে সি এর সাথে, সি মিলবে এস এর সাথে। আমরা বলতেছি এস মিলবে কার সাথে, সি এর সাথে। যেমন এস বলতে কার, এই যে সাইন, সাইনের প্রথমে কি আছে এস, এস মিলবে কার সাথে, সি এর সাথে। তাহলে এস বলতে এখানে সাইন মিলবে কোসেকের সাথে, আর সি মিলবে এস এর সাথে। সি বলতে হচ্ছে গিয়ে কস, কস মিলবে কার সাথে, সেকের সাথে। তাহলে দেখেন আমি যদি এটা মাথা রাখতে পারি আমাদের এখানে বেশ কিছু সূত্র মুখস্থ হয়ে যাবে। যেমন দেখেন আমি প্রথমে বলছি কি সাইন কার সাথে মিলবে, কোসেকের সাথে। তো আমি সিরিয়ালে সূত্র করি, 1 নম্বর সূত্র সাইন মিলবে কোসেক, তার মানে সাইন কোসেকের বিপরীত। আমরা কি লিখবো, সাইন থিটা সমান 1 কোসেক থিটা। এবার আমি 2 নম্বর সূত্র লিখি একইভাবে, কোসেক থিটা সমান কি হবে, 1 সাইন থিটা, 1 সাইন থিটা। তাহলে আমাদের দুইটা শেষ। এবার আমরা যদি কস চিন্তা করি, কস কার বিপরীত, সেকের বিপরীত, মানে সি হচ্ছে এস এর। তাহলে 3 নাম্বার হচ্ছে গিয়ে কস মিলবে কার সাথে, সেকের সাথে। তাহলে কস থিটা সমান হচ্ছে 1 সেক থিটা, 1 সেক থিটা। এরপর আমাদের 4 নাম্বার সূত্র হচ্ছে কি, সেক কার সাথে মিলবে, কসের সাথে। তাহলে সেক থিটা সমান বিপরীত, সেক থিটা সমান 1 কস থিটা। ঠিক আছে, আমাদের 4টা শেষ। এরপর আমরা যদি চিন্তা করি 6 নাম্বার কার সাথে, টেনের সাথে সে কট, কারণ টি মিলবে টির সাথে। তাহলে আমি যদি লিখি টেন থিটা, টেনের সমান কি হবে 1 কট থিটা। তাহলে 7 নাম্বার হবে কট থিটা সমান 1/10 থিটা, কট থিটা সমান 1/10 থিটা। দেখেন আমাদের 7টা শেষ, সরি এটা 5, তারপর এটা কত হবে 6। এবার দেখেন আমাদের শুধু এই দুটো মনে রাখতে হবে, 7 আর 8, যে টেন সমান কি লিখছি আমরা 1/cot। কিন্তু টেনের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে টেন থিটা সমান সাইন বাই কস, সাইন থিটা কি হবে কস থিটা। এটা একটু মাথা রাখতে হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা। আর 8 নাম্বার সেম, কট থিটা হবে বিপরীত। তাহলে টেন থিটা যেহেতু সাইন বাই কস হয়েছে, কট থিটা কি হবে কস বাই সাইন, কি হবে কস থিটা বাই সাইন থিটা। দেখেন আমাদের এই 8টা সূত্র আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা শুধু কি দিয়ে সূত্র খুব মাথায় রাখবো, এই যে টি মিলবে টির সাথে, তারপরে এস মিলবে সির সাথে, আর সি মিলবে এস এর সাথে। এইটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের 8টা শেষ। এরপর আসেন আমাদের এই যে ত্রিভুজ লিখলাম, আমরা এই ত্রিভুজ দিয়ে বাকিগুলা করবো। কিভাবে করবো দেখেন, প্রথমে কাজ হচ্ছে আমরা মনে রাখবো এই 3টে ছন্দ। একটা ছন্দ হচ্ছে আমাদের কি লিখবো, সাগরে বিপদ আছে, সাগরে বিপদ অনেক, কি লিখবো সাগরে বিপদ অনেক। তো সাগরে বিপদ বলতে এখানে সাগর বলতে কাকে বোঝায়, এস কে বোঝায়। তার মানে এস বলতে সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান বিপদ বলতে বোঝায় বিপরীত বাহু। বিপদ বলতে কাকে বোঝায়, বিপরীত বাহু। তাহলে সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু ডিভাইড বাই অনেক, অতে কে বোঝায় অতিভুজ। তাহলে এখানে হবে অনেক বলতে অতিভুজ। আসলে আপনারা বুঝতে পারছেন। এটাকে আমি যদি 9 নাম্বার সূত্র দিই, তাহলে সাইনের বিপরীতকে কোসেক, কারণ যে এস মিল কার সাথে, সি এর সাথে। তাহলে এখানে 10 নাম্বার কোসেক, কোসেক যেটা কি হবে বিপরীতটা, তার মানে অতিভুজ বাই বিপরীত বাহু। এটার বিপরীতটাই হবে অতিভুজ বাই কি হবে বিপরীত বাহু।
এরপর আমাদের 11 নাম্বার সাথে আমাদের আরেকটা সূত্র শিখতে হবে। আমাদের প্রথম দেখি সাগরে বিপদ অনেক। প্রথম সন্ধিতে আমরা সাইনেরটা আর কসেটা শেষ করলাম। এবার হচ্ছে কবরে কবরে কবর হচ্ছে কি সাপ অনেক। কবরে কি হবে সাপ অনেক। তো এখানে কবর বলতে কাকে বোঝায়, কসকে বোঝানো হয়েছে। তাহলে কস থিটা সমান, এটাকে আমরা কয় নাম্বার দিব, 11 নাম্বার। কস থিটা সমান কি হবে, এই যে সাপ, সাপ বলতে কিন্তু এস আছে, দন্তাস্ব, দন্তাস্ব কি হয় সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু বসবে। আর অনেকে কি বোঝায়, অতিভুজ। অনেকে কি হবে, অতিভুজ। তাহলে দেখেন আমাদের এখানে 11 যদি কস সন্নিহিত বাই অতিভুজ, কবরে সাপ আছে, আসলে আপনারা বুঝতে পারতেছেন। এরপরে 12 নম্বর কি হবে, কসের বিপরীত, কস হচ্ছে কি সি, তাহলে সির বিপরীতকে এস, এস বলে কাকে বোঝায়, সেককে। আমি সেক বসাই, সেক দিলে কি হবে, উল্টাটা হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু। ঠিক আছে। এরপর আমাদের তারপরে যে ছন্দটা সেটা হচ্ছে কি টেরা বাঁকা সাপ, বাঁকা সাপ। দেখেন আমাদের টেরা বলতে এখানে কাকে, আমি 13 নম্বর যদি দিই, টেরা বলতে কাকে বোঝায়, টেনকে বোঝানো হয়েছে। তো টেন থিটা সমান হচ্ছে কি বাঁকা সাপ। ভাতে হচ্ছে কি এখানে কোনটা দেখেন, বিতে ভতে হচ্ছে বিপরীত বাহু, তাহলে এখানে হবে বিপরীত বাহু, বিপরীত বাহু। আর দন্তের কি হবে, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এটা হচ্ছে আমাদের কার দিকে, টেন দিয়ে। তাহলে টেন দিয়ে কি টেরা বাঁকা সাপ, এটা হচ্ছে গিয়ে টেন সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে টেনের বিপরীতকে টি, জায়গায় একটা টি হবে কট। এখানে বসে ফেলতেছি, এটা 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে কি কট থিটা। কটের কি হবে, এটার বিপরীত হবে সন্নিহিত বাই, সন্নিহিত বাহু বাই কি বিপরীত বাহু, বিপরীত বাহু। আসলে আপনারা এই ছন্দটা বুঝতে পারছেন যে কি সাগরে বিপদ অনেক। তাহলে সাগর বলতে সাইন, তারপরে সাইন কি বিপদ হচ্ছে বিপরীত বাহু বাই অনেক মানে অতিভুজ। তারপরে সাইনের বিপরীতকে কোসেক, কোসেক কি হবে উল্টাটা হবে, কোসেক হচ্ছে এটা বাই অতিভুজ বাই বিপরীত বাহু। এরপরে কি কবরে সাপ অনেক, কবর বলতে কস, আর সাপ বলতে সন্নিহিত বাহু, অনেক বলতে কি অতিভুজ। তাহলে প্রথমটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। তাহলে কস যদি এটা হয়, সেক কি হবে তার বিপরীত অতিভুজ বাই সন্নিহিত বাহু। এবার কি টেরা বাঁকা সাপ, টেরা বলতে টেন, টেন সমান কি হবে বিপরীত বাহু বাই সাপের দন্তাস্ব সন্নিহিত বাহু। তো কট সমান কি হবে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আসলে আমরা এখানে কয়টা দেওয়া হয়েছে দেখেন, 14টা। তো এই 14টা আমরা খুব ইজি ভাবে আমরা মুখস্থ রাখতে পারবো। এবার আমাদের বাকি যে সূত্রগুলো আছে আমি সেগুলো বুঝে বলতেছি। তো এর জন্য আমাদের কি লাগবে, সিরিয়ালটা আমাদের লাগবে। এখানে প্রথম হচ্ছে 1 আর 2 স্কয়ার করে যোগ করলে হচ্ছে 1, 2 আর 3 স্কয়ার করে বিয়োগ করলে 1, তারপরে 5 হচ্ছে স্কয়ার করে বিয়োগ করলে 1। কেমন করে দেখেন, আমাদের এখানে 14টা আমরা করে ফেলছি। এবার আমাদের হবে 15 নম্বর থেকে। 15 নম্বর হচ্ছে 1 আর 2 স্কয়ার আর যোগ করলে হবে 1, তাহলে এক কত সাইন, এখানে হবে কত সাইন স্কয়ার থিটা প্লাস স্কয়ার থিটা সমান কত হবে 1, কে কে 1 আর 2, এটা আপনাদের 15 নাম্বার। এরপর আমি এখানে 16 নাম্বার, আচ্ছা আমি একটু পরে বুঝাই। তাহলে এখন 16 নাম্বার দেখেন, 16 নাম্বার হচ্ছে আমি এখান থেকে যেখানে 1 টাকা রাখবো আর টাকা পক্ষান্ত করে ফেলবো। তাহলে আমি যদি সাইনকে রেখে দিই, তাহলে সাইনের সূত্র কি হবে, সাইন স্কয়ার থিটার সূত্র হবে 1, এটা প্লাস কস স্কয়ার থিটা, এবার পক্ষান্ত করলে কি হবে মাইনাস কস স্কয়ার থিটা, মাইনাস কস স্কয়ার থিটা, এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা সূত্র। এরপর আমি যদি 17 নাম্বার করে দেখেন, 17 নাম্বার হচ্ছে কি আমি কসকে রেখে দিই। এটা থেকে আমরা করব প্রথম যেটা আছে 15 নাম্বার থেকে, এটা থেকে করব কসকে রেখে দিই। তাহলে আমি যদি কস স্কয়ারকে রেখে দিই, কস স্কয়ার সূত্র কি হবে, এর পাশে 1 আছে 1 বসবে 1, এটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা কি হবে মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখেন আমি একটা সূত্র দিয়ে, একটা বলতে 1 আর 2 নাম্বার স্কয়ার করে যোগ করে 1 পাইছি, এখান থেকে আমি আর কত পাইছি, বাকি দুটো সূত্র আমাদের ইজিলি বের করতে পারে। এবার দেখেন আমরা কি বলছি, 3 আর 4, 3 আর 4 কি করব বিয়োগ করে 1 হবে, তাহলে 17 হলে এটা হবে 18 নাম্বার। 18 নাম্বার 3, 3 হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল কত হবে
1, এটা হচ্ছে কত কত 3 আর 4, এটা বিয়োগ করো 1। এবার আমি যদি এখান থেকে 19 নম্বর সূত্রটা বের করি, কিভাবে বের করব দেখেন, আমি সেককে রেখে দিব। সেককে রেখে দিলে 10 কে পক্ষান্তর করলে কত হবে, সেক স্কয়ার সূত্র কি হবে, এই যে সেক স্কয়ার সূত্র যদি আমাদের লাগে কখনো পরীক্ষায় সেক স্কয়ার সূত্র, তখন আমরা এটা দিয়ে 3 4 বিয়োগ করলে 1 হবে, তখন আমরা সেক স্কয়ার রেখে দিলাম, 10 কে পাশে নিয়ে যাব, তাহলে 1 আছে 1 বসবে, 10 করে আমি যদি পক্ষান্তর করি মাইনাস 10 স্কয়ার, এটা কি হয়ে যাবে প্লাস 10 স্কয়ার থিটা। আশা করি বুঝতে পারছেন। এরপর আমি যদি 20 নাম্বার করে 20 নাম্বার আমি কাকে রাখবো, 10 কে রাখবো। তো 10 কে রাখতে গেলে দেখেন 10 এর কি আছে, মাইনাস আছে, তো আমি কি করবো, সেক কে রেখে দিলাম, এই 1 কে পাশে পক্ষান্তর করবো, 10 কে পাশে পক্ষান্তর করবো, কেমন হয় দেখেন, সেক স্কয়ার থিটা, এরপরে প্লাস 1 এর পাশে আসলে কি হবে মাইনাস 1 ইকুয়াল 10 কে আমি মাইনাস, এটা পাশে কি হবে প্লাস 10 স্কয়ার থিটা। তার মানে 10 স্কয়ার থিটার সূত্র কি, সেক স্কয়ার মাইনাস 1, 10 স্কয়ার সূত্র কি সেক স্কয়ার মাইনাস 1। আসলে আমাদের 20 টা বুঝতে পারছেন। এখন 21 নাম্বার করা যাক। দেখেন 21 নাম্বার কি হবে, এই যে 5 আর 6 স্কয়ার দিয়ে কত হবে 1, তাহলে 5 নাম্বার কে কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত হবে 1। তাহলে আমরা এখান থেকে সেম আমরা আরো দুটো সূত্র বের করতে পারবো। 22 নাম্বার সূত্র কত হয়, 22 নাম্বার সূত্র দেখেন, কোসেককে আমি যদি রেখে দিই, কোসেক স্কয়ার থিটা রেখে দিলাম, তাহলে 1 বসবে, আর এখানে প্লাস মাইনাস কট হয়ে যাবে কি প্লাস কট স্কয়ার থিটা। তাহলে আমাদের কোসেক, এই যে এটা যদি আসে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কত 1, আর আমাদের যদি প্রশ্ন কখনো আসে কোসেক স্কয়ার সূত্র লাগবে, তখন কি হবে 1 প্লাস কট স্কয়ার, আমরা এখান থেকে বের করতে পারতেছি। এই কি আমি যদি 23 নাম্বার সূত্রটা বের করি, দেখেন আমি কি করব, কটের মান বের করব, তো কট তো মাইনাস, আমি করব কটকে পাশে নিয়ে যাবো আর 1 কে পাশে নিয়ে আসবো, তাহলে কোসেক বসে ফেলি, কোসেক স্কয়ার থিটা 1টা প্লাস আছে, পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হবে, পক্ষান্তর করলে ইকুয়াল, এখানে মাইনাস কট স্কয়ারটা কি হবে প্লাস কট স্কয়ার থিটা। দেখেন আমাদের যেভাবে যদি আমরা করি, তাহলে আমাদের এই 23টা সূত্র, এই 23টা সূত্র আমরা খুব সহজে মাথা রাখতে পারবো। না হলে আমরা যদি সিরিয়ালি যদি একটা পর একটা শিখতে থাকি, কখনো আমাদের এই সূত্রগুলা মনে থাকবে না। তো আশা করি আপনারা ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।